ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল জনতার দল পলিটিক্যাল পার্টির চেয়ারম্যান। উনি প্রথমবারের মতো আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। উনি অনেক ব্যস্ত মানুষ, ওনাকে পাওয়াটা কঠিন, তারপর আমরা পেয়েছি, এই জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। জনাব শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আশা করি আপনি ভালো আছেন। জি, আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত সুপরিচিত, আপনি স্বনামধন্য এবং আমি আপনার ভক্ত। এটাও আমি মনে করি আমার একটা একটা বিরল সুযোগ আপনার সাথে এই সাক্ষাৎকার দেয়া। সেই জন্য আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আহ জনাব শামীম কামাল, আমরা আসলে যে বিষয়টা নিয়ে আপনার শরণাপন্ন হয়েছে, আজকে অবশ্যই একটা স্পেশাল বিষয় আছে। আপনি এমনিতে একসময় সেনা কর্মকর্তা ছিলেন, তারপর এখন রাজনীতিতে আছেন। আপনার রাজনৈতিক দলের নেতা হিসেবে আপনার সঙ্গে আমার মোটামুটি পরিচয় হয়েছে এক জায়গায়। আমরা আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আমার 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 বেশ আমাকে বেশ মানে কি বলবো আকৃষ্ট করেছে। এটা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আজকে আমি আলোচনা করতে চাচ্ছি আপনার সেই সাবেক যে আপনার যে কর্মকাণ্ড, আপনি যে সেনা কর্মকর্তা ছিলেন দীর্ঘদিন এবং খুবই সিনিয়র সেনা কর্মকর্তা হিসেবে আপনি অবসরে গিয়েছেন, ওই একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমরা দেখেছি যে গত এই নতুন সরকার আসার পর একদম সিনিয়র দুজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ। এবং এই দুজনকে গ্রেফতারের পর সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, পুলিশ তাদের গ্রেফতার করেছে, ওনাদেরকে রিমান্ডেও নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই যে গ্রেফতার দুটো হলো, ওনারা তো সামরিক বাহিনী থেকে অবসরে যাওয়ার পর অন্য অন্য বিভিন্ন কর্মকাণ্ড করেছেন, একজন তো রাজনীতি করেছেন, এমপি হয়েছেন, তারপরে এখন এই যে গ্রেফতার হলো, এই গ্রেফতারের খবর যখন আপনি শুনলেন, আপনার কাছে কি কোনো মানে আপনি কি বিস্মিত হয়েছেন নাকি ভেবেছেন যে না, এটা হওয়াটাই স্বাভাবিক ছিল? জি, আপনাকে ধন্যবাদ। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, এই জন্যই বলবো। যখন সেনাবাহিনীর সাবেক দুইজন এত উচ্চপদস্থ অফিসারকে আইনের আওতায় আনা হয়, এবং এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া, এবং যেভাবে বাংলাদেশের 5ই আগস্টের পরে পট পরিবর্তনের পরে একটা নতুন সরকার আসলো, এবং এই নতুন সরকার এসে তাদের অতীত যে কর্মকাণ্ড এই দুইজন কর্মকর্তার, সেনা কর্মকর্তার, সেখানে সুস্পষ্ট ভাবে কিছু অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এটা কতটুকু যৌক্তিক আইনের শাসনের দৃষ্টিভঙ্গিতে, এটা কতটুকু মানে সঠিক হয়েছে সেই প্রসঙ্গে আমরা যাব না। বাট তাদেরকে মানে তাদেরকে ধরা, অ্যারেস্ট করার বিষয়ে সুস্পষ্ট কিছু অভিযোগ আছে, এটা সর্বজন বিদিত বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যেটা যেটা উদ্বেগ বা যেটা মানে অনেক কারণে আলোচনায় এসছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে মানে মিলিটারি অলিগার্কি একটা ধারা তৈরি হচ্ছে, এটা কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে যাচ্ছে বলে আমি আমি এটা অনুমান করছি। এটা দেশের জন্য, সশস্ত্র বাহিনীর জন্য, সেনাবাহিনীর জন্য খুবই একটা মানে কি বলবো অশনি সংকেত বলে আমি ধারণা করছি। আপনি দেখুন, 1/11-এর পর থেকে বাংলাদেশের রাজনীতিতে অলিগার্কি সবসময় ছিল, কোনো সন্দেহ নাই, কিন্তু এই যে সামরিক অলিগার্কি, আপনি যদি চিন্তা করেন, এটা কিন্তু খুবই ভয়ানক একটা পর্যায়ে চলে গেছে। এখন সেখানে এই দুইজন সিনিয়র অফিসারকে যে ধরা হয়েছে, তাদের সুস্পষ্ট অভিযোগ যেটা আমরা দেখতে পাচ্ছি যে 1/11-এর পরে, যে আপনি যদি প্রধান কুশীলব চিন্তা করেন যে আল মাসুদুদ্দিন আহমেদের, আমরা সে সময় কিছু ঘটনা বা কার্যক্রম, তার যে দায়িত্ব ছিল, তিনি 9 ডিভিশনের জিওসি থাকা অবস্থায় তিনি সে সময় 1/11-এর পরবর্তী সময়ে বড় দুইটি রাজনৈতিক দল এবং তাদের যে নেত্রী আছেন, তাদের বিরুদ্ধে যে দুর্নীতি বা তাদের যে বিভিন্ন অন্যান্য কার্যক্রম, সেটার কিন্তু তিনি মূল পরিচালক, নায়ক বা অনুঘটক হিসেবে কাজ করেছেন। হয়তোবা সে সময় যে সামরিক সরকার ছিল বা সামরিক সমর্থিত সরকার ছিল, তাদের নির্দেশনায় কাজ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সে সময় প্রধান দুইজন নেত্রী, বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী উভয়ই, তাদের বিরুদ্ধে কি মামলা হবে, তাদেরকে কিভাবে আটকাতে হবে, তাদেরকে কিভাবে শাস্তি দিতে হবে, কোথায় রাখতে হবে, পুরো বিষয়টাই কিন্তু মাসুদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে এটা সংগঠিত হয়েছে।
তখন আচ্ছা, মাঝখানে মানে এখানে একটু থামাই আপনাকে। এই যে আমার একটু জি। জানতে আগ্রহ হচ্ছে যে ওয়ান জি। ইলেভেনের ওই সময়টাতে তখনও তো আপনি সামরিক বাহিনীতে ছিলেন, তখন আপনার অবস্থানটা কোথায় ছিল? আপনি তখন মানে কোন পদে কোথায় কর্মরত ছিলেন? 1/11 2006-7 যদি ধরি, সে সময় আমি বাংলাদেশে ছিলাম মেজর অবস্থায়। আমি বিপসটে আমি কর্মরত ছিলাম। এর পরবর্তীতে আমি শান্তিরক্ষা মিশনে চলে যাই লাইবেরিয়াতে 2008-এ। জি, তো ঠিক আছে, আপনি এখন ওই পয়েন্টটা বলেন, মাসুদ চৌধুরীর ঘটনাটা বলেন। জি, জি। তো সেখান থেকে এসে আমি 2000 মানে বিডিআর কার্নেজের সময় আমি পিলখানায় যোগদান করি এবং আমি কমান্ডিং অফিসার হিসেবে পিলখানাতে যোগদান করি। সো তারপর থেকে পুরো বিষয়টা আমার একেবারেই মানে সামনে অনেক কিছুই আমি দেখেছি। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, এখন কথা হচ্ছে যে মাসুদউদ্দিন চৌধুরীর ব্যাপারে সুস্পষ্ট কিছু অভিযোগ আমরা তখনও দেখেছি। ওনাদের কর্মকাণ্ড আমি দেখেছি মাসুদউদ্দিন চৌধুরী, কিন্তু জেনারেল মামুন খালেদের সাথে তখনও আমার পরিচয় হয়নি। বাট আমি 2009-10-এর সময় আমি ওয়ার কোর্স শেষ করার পরে আমার পোস্টিং হয় জেনারেল মামুন খালেদের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসাবে। তারপর ও, থেকে যে ঘটনাগুলি ঘটে, এই ঘটনাগুলির আমি আমার সামনে ঘটেছে, আমি দেখেছি। কিন্তু এখানে খুব অদ্ভুত একটা বিষয় হচ্ছে যে আজকে জেনারেল মামুন খালেদকে আমি যেভাবে চিনি, আহ, সেটা কিন্তু ডিফারেন্ট। মামুন খালেদের আমি দুটো দুটো মানে রূপ বা আমি চরিত্র কথা বলতে পারি। আমি তার সাথে দুবার চাকরি করেছি। তিনি আমাকে অত্যন্ত পছন্দ করেন। কিন্তু যে অভিযোগগুলি আজকে তার নামে এসছে, যেমন মইনুল রোড থেকে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া, তারপরে জলশিরি আবাসনের টাকা আত্মসাৎ সহ যে কথাগুলি আমরা দেখছি, সে সময় আমি তার প্রিন্সিপাল স্টাফ অফিসার। মানে স্বভাবগত ভাবেই বা তান্ত্রিক ভাবে তার এই কাজগুলি কিন্তু আমার করার কথা, বা আমার সামনে হলেও কিন্তু খুবই সুস্পষ্ট একটা বার্তা আমি দিতে পেরেছি যে আমি এসবের সাথে নেই। এবং এর জন্য আমাকে মানে আহ, কিছুটা হলেও বঞ্চিত বা আমাকে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে, এবং সেটাই কিন্তু আমার চাকরি থেকে আমি স্বেচ্ছা অবসরে চলে গেছি, আমি রিজাইন করেছি 2022 সালে। এটা কিন্তু অন্যতম কারণ এটা। তার মানে এই নয় আমি বলছি যে মামুন খালেদ আমার প্রতি কোনো অবিচার করেছেন বা কিন্তু এই যে পুরো একটা চক্র, মামুন খালেদ যে কাজটা সে সময় করেছেন বা যে কাজগুলি তখন হয়েছে, সেগুলিতে আমি সায় দেই নেই, সেটাই আমার চাকরি থেকে রিজাইন করার অন্যতম কারণ। কারণ পরবর্তী 10-12 বছর এটার ভোগান্তি আমার উপর দিয়ে গেছে। আমি উদাহরণ হিসেবে বলি, 2010 সালে আমি যখন ওয়ার্ক কোর্স কমপ্লিট করলাম, আমাকে প্রথম পোস্টিং করা হলো র্যাবে। আমি র্যাবে যেতে চাইনি, আমি অস্বীকৃতি করেছি আমি র্যাবে যোগদান করব না। তো যাই হোক, সে কারণে আমার উপর ক্ষিপ্ত হয়ে গেলেন। তো মূলত এই সময় থেকে আপনার পুরা সেনাবাহিনী এবং আর্মির বিষয়গুলি সম্পূর্ণরূপে এক হাতে নিয়ন্ত্রণ করতেন জেনারেল তারেক সিদ্দিকী। এবং তার থেকে তার স্ত্রী লেডি ম্যাকবেথ, যাকে বলা হয়, উনি কিন্তু আরো বেশি ভয়ঙ্কর। কার প্রমোশন হবে, কে কোথায় থাকবে, কোথা থেকে কি ব্যবসা হবে না হবে, সবকিছু তিনি এককভাবে নিয়ন্ত্রণ করতেন। তো যাই হোক না কেন, 2010-এ আমি ওয়ার্ক কোর্স কমপ্লিট করার পরে লজিস্টিক্স এরিয়াতে আমি GS1 হিসাবে আমি পোস্টিং যখন আমার হয়, তো GS1 হিসেবে আমার দায়িত্ব ছিল ঢাকা অঞ্চলের নিরাপত্তা। তারপর ঢাকা অঞ্চলে প্রায় 62 থেকে 67টা ইউনিট আছে, তাদের প্রশিক্ষণ, তারপরে তাদের মানে অপারেশন সবকিছু আমার আমার আহ, আমার দপ্তরে বা আমার অফিসের মাধ্যমে করা হতো। তো এইটার মূল কমান্ডার ছিলেন জেনারেল মামুন খালেদ, এবং আমি তার প্রিন্সিপাল স্টাফ হিসেবে কাজ করি। তো এর মধ্যে আমি যোগদান করার পরে আহ, প্রায়শ উনি যখন তার অফিসে যেতাম, তখন দেখতাম যে মইনুল রোডের বাসা ভাঙা নিয়ে আলোচনা হচ্ছে। তো প্রথম প্রথম দু একবার আমার দিকে ইঙ্গিত করে উনি বলেছেন যে তুমি কিছু জানো কিনা। তো আমি জেনেও না জানার ভান করে যখন দেখলাম যে আমার 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 মধ্যে কোনো উৎসাহ দেখলো না, তখন উনি কোনোদিনই আমাকে অন্যায়ভাবে কোনো আদেশ দেন নাই, এটা আমি নিশ্চিত। কিন্তু আমার সামনে বাকিরা অতি উৎসাহী হয়ে হোক বা আদেশ পালন করতে হোক, এই কাজগুলি করেছেন। সো এই 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 বিষয়ের এটার শেষ হওয়ার সাথে সাথেই দ্বিতীয় বিষয় হলো আপনার জলশিরি আবাসনের নিয়ে যে গন্ডগোল। তখন এটা নিয়ে একটা মানে মানে আপনি বলতে চাচ্ছেন, আমি একটু ওই মনির রোডের বাসা ভাঙা নিয়ে বলি। বাসা ভাঙার ব্যাপারটা তো
মূলত এসেছে, সিদ্ধান্তটা এসেছে একদম শীর্ষ পর্যায় থেকে। কিন্তু এই ভাঙার ক্ষেত্রে উৎসাহ প্রদানকারী এবং অতি উৎসাহী ভূমিকা যারা পালন করেছেন তাদের মধ্যে জেনারেল মামুন খালেদ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাই তো? আহ, এখন অতি উৎসাহ আহ, উনি ছিলেন কি নামে সে ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না, বাট ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এটা নিশ্চিত, বিকজ লজিস্টিক্স এরিয়া কমান্ডার যিনি থাকেন বিষয়টা তাকেই জি। সামলাতে হবে। এবং এই তার অধীনস্থ ছিলেন স্টেশন কমান্ডার এবং তার কিছু স্টাফ অফিসার, কিছু ইঞ্জিনিয়ার অফিসার। তো আমি যদি বলি যে হ্যাঁ, ওনার তত্ত্বাবধানে কাজটা হয়েছে এটা আমি দেখেছি, কিন্তু উনি অতি উৎসাহী ছিলেন কিনা এই বিষয়ে আমি যাব না। কারণ কি, আচ্ছা জেনারেল আচ্ছা মামুন খালেদের সাথে পরবর্তীতে আমি তখন এবং পরবর্তীতে যখন ওয়ার কোর্সের চিফ ইন্সট্রাক্টর বা ইন্সট্রাক্টর ছিলাম, তার সাথে কিন্তু ওনার সাথে আমার ঘন্টার পর ঘন্টা বিভিন্ন প্রশাসনিক বিষয়ে বিভিন্ন মানে ট্রেনিং এবং সামরিক বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং উনি আমাকে খুবই পছন্দ করতেন। সুতরাং আমি মামুন খালেদ, জেনারেল মামুন খালেদের এই জিনিসটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। কোনোদিন আমাকে উনি অন্যায়ভাবে কোনো কিছু বলেননি, বাট যা কিছু হয়েছে আমার সামনে হচ্ছে এবং কোনোদিন আমাকে উনি বলেন নাই তোমাকে এটা করতে হবে, আমাকে আমাকে দিয়ে মানে করাতে পারেননি। এবং আমি করতেও কোনো আগ্রহ প্রকাশ করিনি, কিন্তু এগুলি করার মতো লোক অনেকে ছিল। তো সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জেনারেল মামুন খালেদের দুটা রূপ। একটা হচ্ছে উনি অত্যন্ত প্রফেশনাল অফিসার, অত্যন্ত নলেজেবল অফিসার এবং ওনার অনেক উচ্চতর ডিগ্রি টিগ্রি আছে, এইটা হলো একটা পার্ট। আর একটা হচ্ছে যে আপনারা যেটা নিয়ে খুবই উৎসাহী বা আলোচনা করছেন, সেটা হচ্ছে ডিফারেন্ট পার্ট। তো আমি এই জন্যই আমি বলে আমি এটার সাথে জড়িত ছিলাম। দেখুন, আমাকে সে সময়ে যখন দেখলো যে ডিজি, আমি তখন লজিস্টিক্স এর ওই একই সময়ে বড় বড় দুর্নীতি কিছু আর্মিতে ঘটে। যেমন সিএমএইচ এর রেনোভেশন বা রিফার্বিশিং নিয়ে কাজ হয়, নারায়ণগঞ্জে আর্মির কিছু প্রপার্টি বরাদ্দ, এইগুলি এককভাবে আহ, আহ, একজন মহিলার বা ওই যে লেডি ম্যাকবেথ যার কথা উল্লেখ করলাম উনি ওগুলি হ্যান্ডেল করতেন। আমি এই ধরনের কিছু বড় বড় ধরনের দুর্নীতি যখন ধরলাম, তখন আমার নামে অভিযোগ করা হলো যে আমি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে কথা বলেছি, আমি আওয়ামী বিরোধী, আমি বিডিআর কার্নেজকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলেছি। এইসব কথা অভিযোগ আমার বিরুদ্ধে নিয়ে এসে আমাকে ঢাকা থেকে তখন সিলেটে পোস্টিং করা হয়। তো যাই হোক না কেন, এ সময় আমার পাশে দাঁড়িয়েছিলেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তখন কিন্তু জেনারেল মামুন খালেদ আপনার লজিস্টিক্স এরিয়া থেকে ডিজিএফআই তে যোগদান করেছেন। খুবই ইন্টারেস্টিং বিষয় যে সেই সময় জন মামুন খালেদ যখন আপনার লজিস্টিক্স কমান্ডার ছিলেন, তখন কিন্তু ওই কিছু জঙ্গি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। তার মধ্যে মেজর জিয়াকে গ্রেফতার করার চেষ্টা থেকে শুরু করে ওই সময় একটা আহ, ছোটখাটো সামরিক কু হওয়ারও পরিকল্পনা ছিল, যেটা আমি নিরাপত্তা আমার দায়িত্বের অংশ হিসাবে আমি যেটা হ্যান্ডেল করেছি। খুবই অবাক হয়েছে যখন এটা আমি কার্যক্রম করছি, এর মধ্যে তখন আপনার জেনারেল রেজানুর রহমান খান লজিস্টিক্স এরিয়া কমান্ডার, উনি আমাকে একদিন হাসতে হাসতে বলেন যে আমি এই কুয়ের সাথে জড়িত, এভাবে আমার নামও সে অপারেশনাল অর্ডারের মধ্যে আছে। তো আমি খুবই অবাক হলাম। তো সত্যি কথা হতে সেই সময় যে একটা কুয়ের চেষ্টা হয়েছিল বা একটা অপারেশনাল অর্ডার বের হয়েছিল, তাতে সেনাবাহিনী প্রধান করা হয়েছিল সেই সময় 33 ডিভিশনের জিওসি কে, ব্রিগেডিয়ার জেনারেল নাসিমকে সিজিএস করা হয়েছিল, আর আমাকে ঢাকা অঞ্চলের প্রশাসক বা লজিস্টিক্স এরিয়া কমান্ডার হিসেবে দেখানো হয়েছে ওই অপারেশনাল অর্ডারে। ওয়ারেজ আমি কিন্তু যারা এদের সাথে জড়িত তাদেরকে নিয়ে কাজ করছি। সো এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ ছিল বলে আমি মনে করি। এবং এই সব অভিযোগ দিয়ে আমাকে ঢাকা থেকে মোটামুটি সরিয়ে দেওয়া হলো। এরপরে আমি ধরেছিলাম যে 8-10 বছর সময় পেরিয়ে গেছে, ভাবলাম যে এটা খুবই স্বাভাবিক হয়েছে, কিন্তু আবার যখন 2018 বা 19-এ আমার পদোন্নতির সময় আসলো, তখন এই সব অভিযোগের কারণে আমাকে প্রমোশন দেয়া হয়নি। এবং আমি এই বঞ্চনার কারণে আমি চাকরি থেকে রিজাইন করেছি বা অবসরে চলে আসছি। আচ্ছা, এবার আমরা দেখলাম জেনারেল মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার দেখানো হয়েছে আমি বলছি। আহ সেটা হলো যে গত জুলাই আন্দোলনে একটা হত্যাকাণ্ডের ঘটনায়, ছাত্র হত্যাকাণ্ডের ঘটনা ওনাকে দেখানো হয়েছে। বাট এই সময় কি উনি সেরকম ভূমিকায় ছিলেন, বড় কোনো ভূমিকায় ছিলেন না, আমি তা মনে সরকারের? করি না। মানে আমাদের দুর্ভাগ্য তো সেটাই যে জেনারেল মাসুদ বা জেনারেল মামুন খালেদের বিরুদ্ধে সুস্পষ্ট যে অভিযোগগুলি বা যে কারণে তাদেরকে আটক করা হয়েছে, কিন্তু অন গ্রাউন্ড ওই মানে যাই হোক না কেন ওই
ছাত্র হত্যা, জুলাই আন্দোলনে এই ধরনের অর্থ পাচার, তারপরে মানব পাচার, এই বিষয়গুলি জিয়াল মাসুদের অভিযোগ, এবং ছাত্র হত্যা বা হত্যাকাণ্ডের সাথে এগুলি কিন্তু সুস্পষ্ট কোনো কারণ নাই, এবং এগুলি বেসলেস, এগুলি প্রমাণ করাও ডিফিকাল্ট হবে। আপনি এখন মনে করেন যে এই ছাত্র হত্যা হয়েছে, এখানে অত আওয়ামী লীগের নেতা আসে, লালমনিরহাটে আছে, তার নাম দিয়েছে, অনেকে আছে জানেই না কোথায় কি হত্যাকাণ্ড হয়েছে। তো এরকম এটা খুবই হালকা একটা বিষয়। তবে আমার কাছে মনে হচ্ছে যে ওই যে মানে ঘটনা যাই হোক না কেন, কেসটা বাটাই চোর, তোমরা যেহেতু এই কাজটা করেছো, সুতরাং কোনো না কোনো ভাবে তোমাদেরকে আগে আটকানো হবে, তারপর আস্তে 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 তোমাদেরকে ওইদিকে ধাবিত করাবে। বিষয়টা খুবই সুস্পষ্ট। এখানে জেনারেল মামুন খালেদ এবং জেনারেল মাসুদকে মানে আটক করার মূল কারণ হচ্ছে গিয়ে 111, এবং তার পরবর্তী সময়ে উনি ডিজিএফআই ছিলেন মামুন খালেদ, এটাই হলো মূল কারণ। এই সময় যে ঘটনাগুলো ঘটেছে, সুতরাং প্রত্যেকটা ঘটনাকে অভিযুক্ত করার বিষয়, কিন্তু আইনগতভাবে বা যখন তাদের নামে মামলা দেয়া হলো, এগুলি কিন্তু মানে খুবই হালকা হয়ে যাবে বলে আমি মনে করছি। এগুলি এগুলি মাধ্যমে তবে যা হয়, একবার আটকালে তখন আস্তে আস্তে বিভিন্ন ধরনের ঘটনা রিমান্ডে নিয়ে বিভিন্ন তথ্য বের করে, এটা সত্যতা বের করে, তখন হয়তো বা নতুন করে এগুলোর নামে আপনার নতুন করে কেস দাখিল করবে, এরকমই ধারণা আমি করছি। এভাবেই চলবে বিষয়টা। আচ্ছা, আমরা এখন একটু রাজনীতির প্রসঙ্গে আসি। আপনি যে নিজে একটা রাজনৈতিক দলের চেয়ারম্যান, নিজে দল গঠন করেছেন বলে মনে করি, যেহেতু আপনি চেয়ারম্যান। দেশের রাজনৈতিক যে পরিবর্তনটা হলো, অন্তর্বর্তীকালীন সরকার চলে গেলেন, একটা রাজনৈতিক দল জনগণের ভোটে এলো। আপনারা কি গত এই নির্বাচনে অংশ নিয়েছিলেন, আপনার দল? জি জি, আমরা অংশ নিয়েছিলাম। আচ্ছা, আপনার কজন প্রার্থী দিয়েছিলেন, কেমন ফল হলো? আচ্ছা, আমরা নতুন রাজনৈতিক দল, আমরা মানে একটা কথা বলতে পারি, গত 1-1.5 বছর সময়ে, বিশেষ করে যখন নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দল গঠনের যে শর্ত দিয়েছেন সেটা পূরণ করে, আমরা খুব জোর গলায় বলতে পারি আমরা সম্ভবত একমাত্র বা 2 নম্বর রাজনৈতিক দল, শতভাগ শর্ত পূরণ করে আমরা নিবন্ধন পেয়েছি। মানে মানে এক সময় একটা 100 ভাগ হালাল সাবান ছিল না, ওই রকম একটা বিষয়। আমরা 100% শর্ত পূরণ করে আমরা আমরা নিবন্ধন পেয়েছি, এবং আমরা নিবন্ধন পেয়েছি যেদিন আপনার তফসিল ঘোষণা করা হয় সেদিন। অর্থাৎ আমরা ও, নির্বাচনের জন্য মোট মোট সময় পেয়েছি 35 দিন। সো আপনি হয়তোবা জেনে থাকবেন যে আমাদের দলটা মূলত অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনীর অফিসারদের নেতৃত্বে গঠিত একটা দল। আমাদের একটা দর্শন, আমরা যেটা যে রিয়েলাইজেশন থেকে রাজনীতি এসেছি, সেটা হচ্ছে যে আমরা মনে করি দেশ আমাদের অনেক কিছু দিয়েছে, আমাদের দেশকে অনেক কিছু দেয়ার আছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হলো, আমাদেরকে সরকার অবসর দিয়েছে, বাট আমরা এখনো মনে করি যে আমাদের সেই শক্তি, সামর্থ্য, শিক্ষা, জ্ঞান, বিবেক আছে, যেটা দিয়ে আমরা দেশের জন্য কিছু কাজ করতে পারি। গত 54 বছরে বাংলাদেশের রাজনীতিতে যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় এসছে, কোন দলই, কোন সরকারি জন আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে, মানে এটা আমরা নিশ্চিত। সুতরাং এই একটা জায়গায় আমরা প্লেটোর একটা কথাকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করেছি প্রথম থেকে, যে রাজনীতি করার না শাস্তি হলো নিকৃষ্ট এবং নিচু ধরনের মানুষকে দ্বারা শাসিত হওয়া। তাহলে আজকে যারা আমরা শিক্ষিত, যারা আমরা দেশের কথা বলি, যারা আমরা সমালোচনা করি কথায় কথায়, আহ তাদের আসলে আমরা কি সমাজের জন্য এক ধরনের বোঝা। যেমন একটা পরিবারে যদি একটা রিটার্ডেড বাচ্চা থাকে, একটা মানে প্রতিবন্ধী বাচ্চা থাকে, তাকে যেমন তার পরিবারটা ফেলে দিতে পারে না, তেমন আমাদের মতো শিক্ষিত মানে ভীরু এবং এই সৎ মানুষগুলি সমাজের জন্য এরকম বোঝা। আমার আপনার কোনো অধিকার নাই সরকারের সমালোচনা করার, গণতন্ত্রের সমালোচনা করার, যদি আমি সরাসরি ভাবে রাজনীতি না করি। তো এইরকম একটা বোধোদয় থেকে আমরা রাজনীতি আসছি। আমাদের প্রথম থেকে কথা হচ্ছে, যদি আমরা একটা আসলে নাও পাই, কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। আমরা বলেছি গুটি কয়েক মানুষ কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে পারে ইনশাল্লাহ। এবং সেক্ষেত্রে এই মানুষগুলি কারা? তারা শিক্ষিত, সৎ, সাহসী, দেশপ্রেমিক, মানুষের সাথে যোগাযোগ আছে, এই ধরনের মানুষ। তো এরকম একটা প্রক্রিয়া থেকে আমরা মানুষ খোঁজা শুরু করলাম, এবং আপনি অবাক হবেন যে আমাদের দলে
তিন চারজন মন্ত্রী, বেশ কয়েকজন জেনারেল এবং আন্তর্জাতিক পর্যায়ের মডেল, এরকম অনেকে আসতে চেয়েছিলেন যাদেরকে আমরা গ্রহণ করিনি। আমরা বিনয়ের সাথে তাদেরকে ফিরিয়ে দিয়েছি, বিকজ তাদের অতীত বা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাদেরকে আমরা গ্রহণ করিনি। তাহলে মানে আপনাদের এরকম একটা আপনাদের দলে প্রবেশের জন্য কি পূর্ব শর্ত তাকে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হতে হবে এরকম কিছু? মোটেই না, এটা হতেই পারে না। আমরা চিন্তা করেছি, ওই যে বললাম যে আমি একটা ছোটখাটো গবেষণা করেছি যে অল্প গুটি কয়েক মানুষ, শিক্ষিত সৎ সাহসী মানুষ, তখন আমি চিন্তা করলাম সূরা লাহাবের ব্যাকগ্রাউন্ড থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু তার কওমকে প্রথম সংবাদ দিতে বলেছে। আমি চিন্তা করলাম, আমি 34 বছর যে সংগঠনে চাকরি করেছি, আমার এখানে পরিচিতি আছে, তো এই এই ফ্যাটার্নিটির মধ্যে আমি আমি প্রথম মেসেজটা দিয়ে দেখি কারো আমি সাড়া পাই কিনা। তো আমার অবশ্যই রাজনৈতিক একটা লিগেসি আছে। আমার বাবা মানে বাংলাদেশের সংসদের ইতিহাসে একমাত্র ব্যক্তি যে পরপর 7বার এমপি ছিলেন, 79 সাল থেকে 2014 সাল পর্যন্ত, এবং উনি কিন্তু একমাত্র ব্যক্তি। তো উনি যদিও বিএনপি রাজনীতি শুরু করেছেন, শেষ পর্যন্ত জাতীয় পার্টি 2014 পরে নির্বাচন করেননি। সুতরাং আমার কিন্তু অফার ছিল অন্য বড় দলে যোগদান করার জন্য, এবং সেখানে গেলে আমি বড় ধরনের পদ পদবি পেতাম। কিন্তু আমি চিন্তা করেছি যে এভাবে তো 2 বছর 5 বছর পর আবার যখন পালা পরিবর্তন হয়, তখন নতুন মানে আমরা যে একটা গুণগত পরিবর্তনের স্বপ্ন দেখি, এটা কোনোদিনই সম্ভব না। এই কারণে কিন্তু আমার রাজনৈতিক দল করার মানে প্রয়াস বা এই উদ্যোগ নিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যদি একটা আসনও নাও পাই, তবু কোনো খারাপ লোক, পল্টিবাজ লোক, কোনো অসৎ লোক, কোনো দুর্নীতিবাজ, কোনো মূর্খ লোক, তাদেরকে আমরা নেতৃত্বের স্থানে আনবো না। তো এই শর্তেই কিন্তু কি এমনও হয়েছে, আমরা যখন মাত্র যেদিন নিবন্ধন পেলাম তারপরে 35 দিন সময় পেলাম, তো তখন কোথায় প্রার্থী দিব, কোথায় মার্কা, কোথায় লোক, এগুলি কোনো কিছু করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তারপরেও আমরা 27 জন প্রার্থী দিয়েছিলাম। 27 জনের মধ্যে 21 জন চূড়ান্ত ভাবে আমরা নির্বাচন করেছি, এবং ওই মানে শতকরা হারে কিন্তু আমরা জাতীয় পার্টির থেকে বেশি ভোট পেয়েছি। এটা ঠিক আছে। আমরা আহ, আমরা আমরা হয়তোবা ভালো করতে পারিনি। দেখুন, আমাদের কথা খুবই সুস্পষ্ট যে আমরা একজন, দুইজন, পাঁচজন যদি মানে যোগ্য লোককে সংসদে পাঠাতে পারি, আমরা নিশ্চিত করব যে এই লোককে কেউ কখনো সংসদে দেখেনি, তার সততা, তার জি। দেশপ্রেম, তার আদর্শ, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমরা ডক্টর সাহেব, মোটেই আমরা হতাশ আপনার নই। এই রাজনৈতিক দল নিয়ে আমরা আপনার সঙ্গে আমরা প্রত্যাশা রাখি আপনার সঙ্গে আমরা আবারও মিলিত হব। তখন আপনার এই রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়ে আমরা আবার আলোচনা করব। আমি এখন রাজনৈতিক দলের একজন নেতা হিসেবে আপনার কাছে যে শেষ প্রশ্নটা করতে চাচ্ছি, যে নতুন যে সরকার এসেছে তাদের যে কর্মকাণ্ড গত 40 দিনে আপনি দেখছেন, আপনার প্রাথমিক মূল্যায়নটা কি যদি একটু সংক্ষেপে আমাদের বলেন? যে আমার প্রাথমিক মূল্যায়ন, আমি মনে হয় যে সেই চর্বিত চর্বণ, সেই পুরোনো বিষয়ে আমরা ফিরছি। কারণ এই 5ই আগস্টের এই মানে আওয়ামী সরকারের পতনের পরে গুণগত কোনো পরিবর্তন আমি লক্ষ্য করছি না। এখন দেখুন, একটা আহ, একটা বিপ্লবকে সফল করার জন্য যে তিন চারটা যদি আমি মোটা দাগে কারণ বলি, এটা মানে সেই অলিগারকে আবার ফিরছে ভয়ানক ভাবে। এখানে তিনটা কারণ যদি আমি বলি, যে তিনটা কারণ একটা সফল বিপ্লবকে সফল করতে পারে, আমরা যদি ফ্রেঞ্চ রেভলিউশন বা ইংল্যান্ডের গ্রেট রেভলিউশনের আমরা ইয়ে করি, আহ, মানে কারণগুলি, সফলতার কারণগুলো দেখি, তার মধ্যে একটা হলো যে নেতৃত্বে থাকতে হবে মার্চেন্ট বা বিজনেসম্যান, যাদের পাওয়ার অফ ডিস্ট্রাকশন থাকবে, যারা নতুন কিছু করতে পারে, সেটা আমি দেখছি না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে নেচার অফ কোয়ালিশন, কারা এই সরকারটাকে স্থাপন করতে পারবে। এখানে কি ব্যবসায়ী থাকবে, রাজনীতিবিদ থাকবে, শিল্পপতি থাকবে, সেটাও আমরা দেখছি না। এখানে দেখছি ব্যবসায়ীদের ক্ষেত্রে সেই এস আলমের যে আহ, ছায়া, সেটাতে আমরা তাদের পদধ্বনি দেখতে পাচ্ছি। আর নেতৃত্বের ক্ষেত্রে এবারে যে পরিবর্তন আসলো, সেই নেতৃত্ব আসছে শ্রেণীকক্ষের নেতৃত্ব। এই যে ছোট ছোট ছেলেরা, বা আমি এনসিপির বাচ্চাদের কথাই বলি, তারা এমন একটা জায়গায় নিয়ে যেতে পারতো। নেপালে দেখেন কি ঘটনা ঘটলো, তারা আজকে ক্ষমতায় চলে গেল। তারা 1 সপ্তাহের মধ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে মানে ক্লাস 5 পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা হবে না, এই ধরনের মেজর মেজর সিদ্ধান্ত হলো। ওয়ারেজ এনসিপি দেখেন আপনার, তাদের শুরু থেকে এ পর্যন্ত মানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, এবং একটা মানে কিংস পার্টি হিসেবে যা করার তাই তারা করলো, এবং ভবিষ্যতে তাদের অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়ে আমি সন্দিহান।
থার্ড বিষয় হচ্ছে যেটা পলিটিক্যাল ইনস্টিটিউশন তৈরি করতে হবে। এখন দেখুন এই সরকার আসার পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারপরে দুদকের থেকে শুরু করে বিভিন্ন সিটি কর্পোরেশন রাজনৈতিক নিয়োগ, এই জিনিসগুলি আমি মোটেই ভালো দেখতে পাচ্ছি না। তাহলে এর পাশাপাশি দেখুন, এই যে সবচেয়ে বড় ক্রাইসিসটা আমরা ফেস করছি সেটা হচ্ছে যে জ্বালানি নিয়ে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যেটা ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সরকার এটাকে কোনো মানে ঢেকে রেখে একটা ফলস ফ্রন্ট প্রকাশ করছে যে কোনো অসুবিধা নাই, অনেক মজুদ আছে, ঘাবড়াবেন না। কিন্তু মানুষ, আপনি দেখুন গতকালকে ট্রাক চাপা দিয়ে একজনকে মেরেছে। তারপরে নতুন বিবাহিত দম্পতি, তার তেল ফুরিয়ে গেছে, কোনো রকম গাড়ি ধাক্কা দিয়ে পেট্রোল পাম্পে নিয়ে যাচ্ছে, তারপরে বলছে পেট্রোল ঘন্টা পর ঘন্টা। বিশাল একটা অসন্তোষ, এবং সামনে পুরো পৃথিবী জোড়া একটা যে রিসেশন, অর্থনৈতিক রিসেশন আসছে, এবং এটা বাংলাদেশের জন্য খুবই ভয়ানক একটা পরিস্থিতি। কিন্তু সরকার সেটা প্রেজেন্ট না করে মানুষকে খুশি করার জন্য যে তথ্যগুলি দিচ্ছে, এটা আমি মনে করি সরকারের জন্য খুবই একটা মানে অশুভ একটা সময় নিয়ে আসবে। তো যাই হোক না কেন, আমি সবকিছু মিলে আমি এমন কিছু মানে দেখছি না, ব্যক্তির শুধু পরিবর্তন দেখছি, তাছাড়া কোনো রাজনৈতিক গুণগত পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। এবং এটাও তো ঠিক, হয়তো বা আপনার আমার সাথে একমত হবেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি প্রবলভাবে ফিরবে, কোনো সন্দেহ নাই। এবং আওয়ামী লীগ বা এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা আমি ভারসাম্যহীন নির্বাচন আমি মনে করি। কেননা বাংলাদেশের যে কোনো বড় বড় নির্বাচনটা আপনি দেখেন, যেখানে আওয়ামী লীগ বা বিএনপি যেটা অনুপস্থিত ছিল, সেই পার্লামেন্টগুলো কিন্তু বেশি দিন টিকেনি। সো আওয়ামী লীগের আরেকটা যেটা বড় জিনিস আমি মনে করি, যে একটা দেশের সরকারকে ফেলে দেওয়ার জন্য 3 থেকে 4 বিলিয়ন ডলার দরকার। আওয়ামী লীগ কিন্তু শিফন করেছে 150 বিলিয়ন ডলারের বেশি। এবং এই 3-4 বিলিয়ন ডলার দিয়ে কিভাবে একটা সরকারকে ফেলে দেওয়া যায়, তার উত্তম মানে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ফিলিপাইন। ফিলিপাইনে দেখো, ইমেলদা মার্কোস আপনার 3.5 বছরের মাথায় এমপি হয়েছে, এবং মার্কোসের ছেলে এখন ফিলিপাইনের প্রধানমন্ত্রী। সো এই বিষয়গুলিকে সামনে রেখে সরকার যদি সঠিক পদক্ষেপ না নেয়, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে সামনে আর একটা বিপ্লব। কারণ এই যে আজকে দেখেন পেট্রোল নিয়ে সাধারণ মানুষের কাছে যে মানে অসন্তোষ হচ্ছে, এটা এটা কিন্তু বিস্ফোরণের দিকে মানে পরিণত হবে। এবং এ পর্যন্ত আমি এখন এমন কোনো কিছু উদ্যোগ দেখি নাই। তার মধ্যে হ্যাঁ, কিছু কিছু উদ্যোগকে আমরা, যেমন খাল কাটা কর্মসূচি বা এই যে ফ্যামিলি কার্ড, হ্যাঁ এগুলির মধ্যে সদিচ্ছা হয়তো আছে, কিন্তু খাল কাটা কর্মসূচি এত সেকেলে চিন্তা ভাবনা দিয়ে আদৌ কিছু করা সম্ভব বলে আমি মনে করছি না। তো যাই হোক না কেন, নতুন সরকার, তাদেরকে আমাদের সময় দিতে হবে। এখন দেখুন, আহ ব্যক্তিগতভাবে জনাব তারেক রহমানের অনেক কিছু কিন্তু প্রশংসা পাওয়ার যোগ্য, কিন্তু আমরা জনাব তারেক রহমানকে বিচার করব কিন্তু একজন ব্যক্তি হিসেবে নয়, একজন পিতা হিসেবে নয়, একজন স্বামী হিসেবে নয়। আমরা তাকে দেখব একজন রাষ্ট্রপ্রধান হিসেবে। দেখুন কিছু ঘটনা, যেমন কেশবপুরের ইওনো যে আপনার যে স্বাধীনতার ঘোষক নিয়ে যে বিতর্কটা তৈরি হলো, উনি কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন সংবিধানে যার নাম দেওয়া আছে এর বাইরে। এখন তাকে চিট দেওয়া আছে জিয়াউর রহমানকে, বরং জিয়াউর রহমানকে ঘোষণা করতে হবে। উনি কিন্তু বলেছেন সংবিধান আপনার চেঞ্জ করেন। তাহলে এই বিষয়টা যখন ঘটলো, তখন ততক্ষণ তো ফাইন, কিন্তু আমি অবাক হয়েছি যে তৎক্ষণাৎ তাকে কিভাবে বদলি করা হলো। তাকে বদলি করাটা কি কত মানে এটা ন্যায়সঙ্গত বিষয়? অবশ্যই নয়। তাহলে সেক্ষেত্রে কার আদেশে হলো? এটা হওয়ার পরে কেন এটা সরকার এটা হস্তক্ষেপ করলো না? তো এই বিষয়গুলি আমি জনাব তারেক রহমানের ব্যক্তিগত বিষয়, উনি আটপৌরে জীবন যাপন করছেন, খুব সহজ সরল ভাবে মানুষকে কাছে টেনে নিচ্ছেন, পায়ে হেঁটে অফিস যাচ্ছেন, ফাইন। এটা তখনই আপনার মানে খুবই প্রশংসিত হবে যখন আপনার রাষ্ট্রীয় পলিসিগুলি এর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। তাই মাহাথির মোহাম্মদের আমি একটা গল্প পড়ছিলাম, যে উনি একজন অফিসে যাওয়ার 3টা টাইম দেখেছি, একটা 7:57-তে, একদিন 7:58-তে, 7:59-এ। কিন্তু আমি তখনই মাহাথির মোহাম্মদের এটাকে আমরা পৃথিবী জোড়া প্রশংসা করি, যখন দেখলাম ওনার যখন হার্ট মানে হৃদরোগ হলো, তখন উনি বলে আমি চিকিৎসা করব। তখন বলছে আপনাকে বাইরে যেতে হবে, যে নাও বাইরের থেকে তখন ডক্টর নিয়ে এসে, মালয়েশিয়ান ডক্টরকে মানে প্রশিক্ষিত করে, তারপরে তিনি 2 বছর মানে হৃদরোগের ঝুঁকি নিয়েছেন। এই ধরনের কার্যক্রম যখন আপনি করবেন, তখন কিন্তু আপনার প্রত্যেকটা কার্যক্রমের মানে প্রশংসা আসবে। কিন্তু আপনি ব্যক্তিগত জীবনে যাই করেন না কেন, রাষ্ট্রীয়ভাবে, দলীয়ভাবে, আপনি যদি একজন একজন ব্যক্তি যেমন একটা পরিবারকে, এক ব্যক্তি জুয়ারি পথে বসায়, তেমন মানে রাষ্ট্রীয় জুয়ারি কিন্তু রাষ্ট্রকে একটা পথে বসায়। আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প, এই পাগলা রাজা, পুরা মার্কিন যুক্তরাষ্ট্রকে এবং পুরা বিশ্ব অর্থনীতিকে, বিশ্ব রাজনীতিকে
কিরকম ভয়ানক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছেন। সুতরাং আমি মনে করি যে এই সরকার নতুন নতুন এসছেন, তাদের জন্য সামনে সুযোগ আছে, এই সুযোগটা আমার মনে হয় কাজে লাগানো উচিত। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। আমরা আপনার, আপনি যদি যে কোনো একটা পেট্রোল পাম্পের পাশে তাকান, দিকে তাকান, আপনি দেখবেন যে সারি সারি লম্বা মোটরসাইকেল কিংবা প্রাইভেট কারের লাইন। দেখুন, আমাদের দেশের অনেক গাড়ি, মানে ম্যাক্সিমাম গাড়ি যেগুলো বড় বড় গাড়ি আছে, এগুলো চলে সিএনজিতে। বাস বলেন, ট্রাক বলেন, প্রাইভেট কার বলেন, এগুলো প্রায় সবই সিএনজিতে চলে। তো এত গাড়ি সিএনজিতে চলার পরও যে কয়েকটা হাতে গোনা কয়েকটা প্রাইভেট কার অথবা মানে আনুপাতিক হারে ধরলে, অথবা মোটর সাইকেলগুলো, এগুলো চলে পেট্রোল, অকটেন অথবা ডিজেলে। তো এই কয়টা গাড়িকেই এই মুহূর্তে জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আমি গতকালকে কথা বলছি। গতকালকে আমি মহাখালীর দিক থেকে আসছিলাম। মহাখালী ফ্লাইওভারটা যেখানে শেষ হলো, মানে মহাখালী ফ্লাইওভারের পশ্চিম প্রান্তে, এখান থেকে যে লাইনটা শুরু হয়েছে, সেই লাইনটা সোজা এসে একদম জাহাঙ্গীর গেট পর্যন্ত এসে তারপরে আবার বামে মোড় নিল। বামে মোড় নিয়ে আরও প্রায় আধা কিলোমিটারের বেশি এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে, সেটাকে পার হয়ে আরও সামনে যে ট্রাস্টের একটা আপনার ফিলিং স্টেশন আছে, সেখানে এত লম্বা লাইন, প্রায় 1 কিলোমিটার লম্বা লাইন হবে। তো এই লাইনে সবাই যে শেষ পর্যন্ত জ্বালানি তেল পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এমন অনেকে আমাকে বলেছেন যে প্রায় 3 ঘন্টা লাইনে থাকার পর, মানে একদম চূড়ান্ত জায়গায় পৌঁছার 10-15 মিনিট আগে জানানো হয়েছে তেল শেষ হয়ে গেছে। এরকম ঘটনা কিন্তু অনেক পাম্পে ঘটছে। অনেক পাম্পে টাঙিয়ে দেওয়া হয়েছে এই পাম্পে কোনো পেট্রোল নেই, এরকম হয়েছে। এই যখন বাস্তব চিত্র, তখন আমাদের সরকার কি বলছে? আমাদের সরকার বলছেন, সরকারি জ্বালানি মন্ত্রী বলছেন, এই একদিন আগে উনি বলেছেন দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তো উনি যদি বলেন সংকট নেই, তাহলে আমরা যে সংকটটা দেখছি এটা তাহলে কি? আমরা যেটা দেখছি, এই যে তেলের পাম্পের সামনে বিশাল লাইন, এটা কি সংকট নয়? এটা কি সংকটকে প্রকাশ করে না? তো এটা যদি সংকট হয়, মন্ত্রী যে বলছেন সংকট নেই, তাহলে সেটার অর্থ কি? এটা কিন্তু একটা বেসিক প্রশ্ন। এই প্রশ্নের জবাব আপনাকে কে দিবে? কেউ দিবে না, কারণ তারা কেউ জানেই না এটা কেন ঘটছে। সরকারের যে হিসাব, সরকারের কাছে পর্যাপ্ত তেল মজুদ আছে, তাহলে আজকে এই সমস্যাটা কি করে তৈরি হলো? দেখুন, আমি একটা কথা বলি, জ্বালানি তেলের সংকট যেটা হয়েছে, এটা হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না। সারা দুনিয়াতেই জ্বালানি তেলের সংকট এই মুহূর্তে আছে, সারা দুনিয়াতে আছে। এমনকি খোদ যুক্তরাষ্ট্র, যারা নিজেরাই তাদের পর্যাপ্ত জ্বালানি তেল আছে, তাদের ওখানেও জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। অস্ট্রেলিয়ায় বেড়ে গেছে, পৃথিবীর সমস্ত দেশে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। এশিয়ার দেশগুলোর অবস্থা সবচেয়ে খারাপ, কারণ এশিয়ার এখান থেকে মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম তেল হরমুজ প্রণালীতে যে সমস্ত জাহাজগুলি, তেলবাহী জাহাজ আসে, সেগুলো সবই আমাদের এখানে আসে, আমাদের এশিয়ার অঞ্চলে আসে। এখন যুদ্ধের কারণে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে কিন্তু খুব কম কয়েকটা দেশে, মাত্র 5টা দেশের জাহাজ ইরান আসতে দেয়। এবং সৌভাগ্যক্রমে সেই 5টা দেশের মধ্যে আমাদের বাংলাদেশও আছে, ভারত আছে, চীন আছে, এরাও আছে। কিন্তু অনেক দেশে কিন্তু নাই। এবং যদ্দূর অনেক জায়গায় শোনা যাচ্ছে, আমার যেমন ফিলিপিনের মতো দেশে, সেখানে সরকারের পতন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এই জ্বালানি তেলের কারণে। চীন, তারা কিন্তু এখানে আসতে পারে। চীনকে বলা হয় যে তাদের এখানে সবসময় 3 মাসের জ্বালানি তেল থাকে, সবসময় থাকে। সেই চীনেও কিন্তু জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে, এবং জ্বালানি তেলের দাম সেখানে এরই মধ্যে 20% বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং 20% বাড়ানোর চাপ তো তারা ভোগ করছে। কেনিয়ায়, আফ্রিকান দেশগুলোর মধ্যে কেনিয়ায়, সেখানে জ্বালানি তেলের সংকট হয়েছে, এবং সেই সংকটকে তারা মোকাবেলার জন্য তারা একটা রেশনিং সিস্টেম এরকম না, তারা বিশেষ বিশেষ খাতকে অগ্রাধিকার দিচ্ছে, যে এই খাতগুলোকে জ্বালানি তেল আগে দেওয়া হবে, পরে অন্য অন্য খাতকে। যেমন ওদের এখানে যারা, তারা প্রচুর ফুল, পণ্য সামগ্রী, কাঁচা পণ্য এগুলো রপ্তানি করে, ওই রপ্তানি সামগ্রীগুলোর
কে ওখানে জ্বালানি তেলের যে ব্যবহারটা সেটাকে তারা অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নাইজেরিয়ার কথা ধরেন, নাইজেরিয়া কিন্তু নিজেদেরই প্রচুর তেল আছে, তেলের খনি আছে, কিন্তু ওনাদের সমস্যা হলো ওনাদের এই তেলকে প্রক্রিয়াজাত করার জন্য কোনো প্ল্যান্ট নাই, মানে রিফাইনারি প্ল্যান্ট নাই। না থাকার কারণে ওনারা তেল এই মানে ক্রুড অয়েল তারা বাইরে রপ্তানি করে দেয়, করে আবার বাইরে থেকে তারা তেল নিয়ে আসে। এখন ওদের এখানে এই ক্রাইসিসের মুহূর্তে তাদের পেট্রোলের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু ভিয়েতনাম সরকার তারা এটাকে ম্যানেজ করার জন্য এই তেলের উপর যে ট্যাক্সটা আছে, এই ট্যাক্স সব দেশেও আছে, আমার দেশেও আছে। আমরা যে টাকাতে তেল কিনি সবটাই কিন্তু তেলের দাম না, তার উপর কিছু ট্যাক্স আছে, ট্যাক্সটা আবার গভর্নমেন্ট পায়। যাই হোক, ভিয়েতনাম সরকার সেই ট্যাক্সটার একটা অংশ, মানে ট্যাক্সের দামে কয়েকটা ধরন আছে, তার মধ্যে একটা আছে যে এনভায়রনমেন্ট ট্যাক্স আর কি, পরিবেশ কর, তারা সেটাকে প্রত্যাহার করে নিয়েছে, মানে দামটাকে একটু নাগালের মধ্যে রাখার জন্য। আর মিয়ানমারেও তো জ্বালানি তেল হচ্ছে, যারা বড় ইঞ্জিন যেগুলো আছে, যারা নাকি বেশি জ্বালানি খায়, সেগুলোকে তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। তো এরকম কিন্তু সব জায়গায়। থাইল্যান্ডের সংকট দেখা যাচ্ছে ডিজেল সংকট, ডিজেল ওখানে কমে, পেট্রোল আছে কিন্তু ডিজেল নাই। এবং ডিজেল না, বিশেষ করে মানে শহরের ব্যাংককের বাইরে যে শহরগুলো আছে সেগুলোতে ডিজেল নাই বলতে গেলে। থাইল্যান্ডের এই সংকটে পড়েছে, যে কারণে ওদের সেচের সমস্যা হচ্ছে। আমাদের দেশেও কিন্তু এই মুহূর্তে যদি আমরা পেট্রোলের লাইনটা দেখছি, আমরা যে লাইনটা দেখছি, যে সংকটটা দেখছি, এটা পেট্রোলের লাইন, কিন্তু আমাদেরও কিন্তু ডিজেল সংকটটা আগামী কয়েকদিনের মধ্যে যদি তেলের সরবরাহ না আসে আমাদেরও কিন্তু বেড়ে যাবে। যেমন আমাদের যে কৃষি সামনে কিন্তু বোরোর মৌসুম, এই বোরোর মৌসুমে কিভাবে তেল সরবরাহ করা হবে এটা বলা বড় কঠিন, কাজে সেখানেও কিন্তু সংকট দেখা দিতে পারে। মানে এর অর্থ যেটা হচ্ছে সেটা হলো, এই যে জ্বালানি সংকট যেটা হচ্ছে, এটা কিন্তু আমাদের সরকারের কোনো দোষ না, এটা সারা দুনিয়ার সংকট। এবং সারা দুনিয়ার সংকট এক একটা দেশ যার যার মতো করে এটাকে হ্যান্ডেল করছে। আমরা কীভাবে হ্যান্ডেল করছি? যদি সত্য কথা বলতে হয় তাহলে আমরা হ্যান্ডেল করছি পুরো জিনিসটাকে কিছু অসাধু ব্যবসায়ীর হাতে ছেড়ে দিয়ে তাদেরকে এখানে কৃত্রিম সংকট তৈরি করার সুযোগ দানের মাধ্যমে আমরা এই সংকটটাকে এনজয় করছি অথবা হ্যান্ডেল করছি। কি বলবেন আপনি? বা বর্তমানে যে সংকটটা দেখা যাচ্ছে, আমার বিবেচনায় এর পুরোটাই এই অসাধু ব্যবসায়ীদের কাজ, এবং সেটাকে কীভাবে কন্ট্রোল করা যায় সেটা হলো সবচেয়ে বড় কথা। আমি মনে করি জ্বালানি সংকটকে নিরসন করার জন্য, এটাকে কন্ট্রোল করার জন্য, এটাকে হ্যান্ডেল করার জন্য সরকার এর মধ্যে একাধিক মিটিং করেছে। অলরেডি প্রায় কয়েক হাজার কোটি টাকা তারা বাড়তি খরচ করেছে, এগুলো ভর্তুকি যাবে, সরকার দিতে হবে। মানে এভাবে দেখতে গেলে আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই তারেক রহমান নাম বড় দুঃখী লোক আর কি, দুঃখী সরকারটা। মানে ওনারাও দায়িত্ব নিলেন, এই ঝামেলাও শুরু হলো। এখন এই নতুন একটা সরকারের পক্ষে এরকম একটি জটিল সমস্যা কিভাবে ওনারা হ্যান্ডেল করবেন, এটা কিন্তু তাদের একটা বড় চ্যালেঞ্জ। আপনি যত কিছুই বলেন না কেন, তেলটা তারা পাবে কোথায়? আমাদের তেল তো বাইরে থেকে আনতে হচ্ছে, এবং সেই আমদানিটা আপনি কীভাবে করবেন? বাইরে দাম বেশি, এই জ্বালানি ইয়ের কারণে, যুদ্ধের কারণে অনেক জায়গায় জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। আমাদের এলএনজি আনতে হয়, এলএনজির দাম বেড়ে গেছে। তো সব মিলিয়ে কিন্তু সংকট। কিন্তু এখন বিষয়টা হলো কি, এটাকে হ্যান্ডেল করা, এটাকে ম্যানেজ করা। আমি মনে করি যে আমাদের দেশে যে জ্বালানি সংকটে যেটা এখন যে ক্রাইসিস যেটা দেখা যাচ্ছে, এটা সম্পূর্ণ একটা কৃত্রিম ক্রাইসিস। সরকার বারবার বলছে আমাদের কাছে পর্যাপ্ত মজুদ এখনও আছে, এবং আরও অনেক ট্যাঙ্কার আসতেছে, পাইপলাইনে আছে, কাজে আমাদের সংকট হয়তো হবে না। কিন্তু আমি মনে করি সরকারের উচিত হবে প্রয়োজনে জ্বালানি সংকটের দাম পুনর্নির্ধারণ, এই জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা। অনেক আমাদের মতো কিন্তু অন্য দেশে হয় না। আমাদের এখানে হয় কি, তেলের দাম বাড়ে না, তো বাড়ে না করে যখন বাড়ে তারপর আর কমে না। কিন্তু সারা দুনিয়ায় তেলের দাম কিন্তু ওঠানামা করে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানেও কিন্তু তেলের দাম ওঠানামা করে। যখন তেলের দাম বেড়ে যায় তখন ওরা দাম বাড়িয়ে দেয়, যখন পৃথিবীতে মানে বিশ্ববাজারে তেলের দাম কমে যায় তখন ওরাও দামটা কমিয়ে দেয়। আমরা এরকম করতে পারি। আমি মনে করি সরকারের এই মুহূর্তে যেটা উচিত, যেটা সেটা করতে পারে, একটা সার্টেন টাইমের জন্য, ধরা যাক বলে দেবে 1 মাসের জন্য আমরা দামটা পুনর্নির্ধারণ করলাম। 1 মাস পরে যদি দাম কমে আমরা আরও কমিয়ে দেবো, যদি বাড়ে আরও বাড়িয়ে দেবো। কিন্তু 1 মাস সময়সীমা নির্ধারণ করে তারা দামটাকে পুনর্নির্ধারণ করতে পারে। 2 নম্বর যেটা করতে পারে, প্রত্যেকটা পাম্পকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে। এই কারণে তারা যে পরিমাণ তেল এখানে দিচ্ছে, ঠিক সেই পরিমাণ তেল তারা বিক্রি করছে কিনা তার একটা কঠিন হিসাব তারা নিতে পারে। কিভাবে নিল, কোন গাড়িতে নিল, প্রত্যেকটা হিসাব তাদের এখানে
থাকতে হবে, এরকম একটা মনিটরিং সিস্টেম তারা ক্রিয়েট করতে পারে। যে পাম্প এই কাজে অনিয়ম করবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর শাস্তি দিতে হবে। অলরেডি সেই শাস্তির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। অনেক পাম্প মালিকের বাড়িতে আন্ডারগ্রাউন্ডে এরকম জ্বালানি তেল, অনেক তেল মজুদ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। সরকারকে দেখলাম তারা বেশ কঠিন অ্যাকশন নিচ্ছে, এই অ্যাকশনগুলি নিতে হবে। আরেকটা দেখলাম খুব সুন্দর, আমার ভালো লাগছে যে একটা পুরস্কার ঘোষণা করেছে যে যদি তারা মজুদদারকে ধরিয়ে দিতে পারে তাহলে তাদের পুরস্কার দেওয়া হবে। এইভাবে যদি অগ্রসর হয় তাহলে আমি মনে করি আমাদের তেলের দামও, আমাদের তেলের সংকটটাও আমরা হয়তো নিয়ন্ত্রণে রাখতে পারবো। আমি জানি না সরকার এটা কীভাবে হ্যান্ডেল করবে, কিন্তু এটাই কিন্তু সরকারকে ভোগাবে। সরকার যদি এই জিনিসটাকে একটু ভালোভাবে হ্যান্ডেল না করতে পারে, এটা কিন্তু আখেরে আমি মনে করি বড় ধরনের একটা বিপর্যয় তৈরি করবে। আরেকটা কথা বলতে শেষ করতে চাই, সেটা হলো কথা বলতে গিয়ে সতর্কভাবে কথা বলতে হবে। এই যে আজকে যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসের শুরু কিন্তু এই জ্বালানি মন্ত্রী করেছেন। উনি আরও 10-12 দিন আগে হঠাৎ করে একদিন রেশনিং সিস্টেম চালু করে দিয়েছেন। ওই রেশনিং সিস্টেমটা চালু করার মাধ্যমে রেশনিং তো হয়নি, মানুষের মধ্যে আরও আতঙ্ক তৈরি হয়েছে। এ ধরনের আতঙ্ক তৈরি করে এমন কথাবার্তা যত কম বলা যায় ততই ভালো হবে। প্রিয় দর্শক, আমরা জানি না সরকার কতদিন এটা পারবে, কারণ একটা হিসাবে দেখলাম যে সরকার নাকি প্রতিদিন 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে জ্বালানি তেলে। এটা এই সরকার কতদিন দিতে পারবে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কাজে সবগুলি মিলিয়ে চিন্তা করতে হবে। এবং আমি মনে করি এই সংকটে প্রয়োজনে সরকার মূল্য একটা সাময়িক সময়ের কথা বলে, সময় পর্যন্ত ঠিক করে ওই সময় পর্যন্ত নতুন একটা মূল্য নির্ধারণ করে দিলে আমি মনে করি সরকারের ভর্তুকি পরিমাণ কমবে এবং জ্বালানি তেলের এই যে মজুদদারি, কালোবাজারি, এটাও বন্ধ হবে এবং এই কৃত্রিম সংকটটা হয়তো আমাদের থামতে পারে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। 28 তারিখ আমি যখন এই ভিডিওটি করছি তখন জাতীয় সংসদের অধিবেশন চলছে। সংসদের প্রধান বিরোধী দল তারা একটি নোটিশ সংসদে উপস্থাপন করেছে। বিষয়বস্তু হলো যে জুলাই সনদ নিয়ে তারা আলোচনা করতে চায়। সংসদের যে বিধি আছে সেই বিধি মোতাবেক তারা আলোচনা করতে চায় এবং সেভাবে তারা নোটিশ দিয়েছে। এই আলোচনা নিয়ে সংসদ বেশ কিছুক্ষণ উত্তেজিত ছিল। এর কারণ হলো বিরোধী দল তারা চাচ্ছিল যে সংসদের যে ট্র্যাডিশন আছে সেই ট্র্যাডিশন অনুযায়ী আগে বেসরকারি সদস্যদের, মানে যারা মন্ত্রী নন, সরকারি দল এবং বিরোধী দল এদের সবাইকেই বেসরকারি এমপি বলা হয়, তো তারা মন্ত্রীদেরকে প্রশ্ন করবে, প্রশ্নোত্তর পর্ব 71 বিধি অনুযায়ী আবার এটা উত্তর দেওয়া হবে। তো এটা হলো সংসদ শুরুর প্রথমে এই কাজটি করতে হয় এবং এটা শেষ হলে পয়েন্ট অফ অর্ডার হতে পারে, এটা শেষ হলে এই যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশ অনুযায়ী আলোচনা হতে পারে। এখন বিরোধী দল এবার বেশ প্রস্তুতি নিয়ে গেছে যে এইটা তারা ইমিডিয়েটলি আলোচনা করতে চায়। তো হুইপ, স্বরাষ্ট্রমন্ত্রী, স্পিকার সবাই চাচ্ছে যে সংসদের যে কনভেনশন রয়েছে সেই কনভেনশন অনুযায়ী এই প্রশ্নোত্তর পর্ব শেষের পরে এটা আলোচিত হবে। কিন্তু এটা নিয়ে বিরোধী দলের যারা লোকজন তারা হইচই করছে, তারা বলছে যে না ঠিক আছে, 71 বিধিতে প্রশ্নোত্তর পর্ব সেটা ঠিক আছে, কিন্তু 64 নম্বর যে বিধি আছে সেই বিধি অনুযায়ী জনগুরুত্বপূর্ণ বিষয় হলে প্রশ্নোত্তরের আগে সে বিষয়টি আলোচনা করা যেতে পারে। এবং এখানে জুলাই সনদ বা জুলাই অভ্যুত্থান এর চাইতে এই বাংলাদেশে জনগুরুত্বপূর্ণ বিষয় আর নেই। এটি নিয়ে সংসদে যখন আলোচনা চলছিল ঠিক সেই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করছি। পরবর্তীতে স্পিকার কিছু রুলিং দিয়েছেন বা বিরোধী দল এটা কিভাবে মেনে নিয়েছে সেটা হয়তো আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। এখন আপনারা জানেন যে গত 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটা সংস্কার কমিশন করেছিলেন এবং অনেকগুলো সংস্কার প্রস্তাব তারা রচনা করে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে স্বাক্ষর রেখেছে, অঙ্গীকার রেখেছে, যেগুলো তারা নির্বাচিত হলে প্রথমে এটা তারা পাশ করবে এবং সে অনুযায়ী তাদের যে অ্যাগ্রিমেন্ট জুলাই সনদ, সেই জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে। আবার সেই জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে এটা আইনগত বৈধতা দিয়েছে। তো সেই অর্ডিন্যান্স অনুযায়ী
এবং একই সঙ্গে জুলাই সনদের যে কনভেনশন তারা বলছে বিরোধী দল, সে অনুযায়ী আগে এই পার্লামেন্টটি মূলত একটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি রূপে কাজ করবে এবং তারা শপথ নেবে প্রথমে এই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির সদস্য রূপে। তারপর তারা জুলাই সনদ পাশ করবে, সংস্কার প্রস্তাব গ্রহণ করবে, সংবিধান সংশোধন করবে 6 মাসের মধ্যে। এরপর অটোমেটিক্যালি তারা রেগুলার সংসদে যাবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সহযোগী, তাদের যে মাস্টার প্ল্যান ছিল, তাদের যে পরিকল্পনা ছিল, পুরো জিনিসটাকে উল্টে দিয়ে বিএনপি নির্বাচনের পরপর তারা পূর্ণাঙ্গ সংসদ চালু করেছে। আর ওই ব্যাপারে তাদের বক্তব্য হলো যে না, ওই কাজের জন্য কোনো আলাদা শপথ গ্রহণ করার দরকার নেই, এই সংসদই সব কিছু হবে। তো বিরোধী দল তারা চিন্তা করছে যে যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয়, যদি সংস্কার বাস্তবায়িত না হয়, তাহলে বিএনপির যে ক্ষমতা এটা আওয়ামী লীগের মতোই হবে, বরং আরও বেশি হবে। যেহেতু এখন আওয়ামী লীগ নেই, আর আওয়ামী লীগ অতটা পারেনি, এর কারণ হলো তখন বিএনপি জামাত মাঠে ছিল, এখন জামাত সংসদে আর আওয়ামী লীগ দেশ ছাড়া। ফলে বিএনপির যে ব্রুট মেজরিটি আছে তাদের ধারে কাছে যাওয়া যাবে না, এক। 2 নম্বর হলো যে যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয়, তাহলে পুলিশ হত্যাকাণ্ডের বিচার থেকে শুরু করে অন্য যে সকল দাবি দেওয়া উঠছে, এবং সেই বিচারে বিরোধী দলকে কাট্টুস করার জন্য, স্কুইজ করার জন্য সব কিছু করা সম্ভব। ফলে এটা তাদের একটা জীবন মরণ সমস্যা 11 দলীয় জোটের। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে অন্য যারা গত 17 মাস ছিলেন, তাদের সবাইকে যদি বাঁচতে হয়, তাহলে এই জুলাই সনদ হুবহু তারা যেভাবে তৈরি করেছে সেভাবে পার্লামেন্ট থেকে পাশ করাতে হবে। আদারওয়াইজ তারা টুডে টুমরো, ইভেন আফটার 50 ইয়ার্স, 50 বছর পরেও তারা এর দায় থেকে মুক্তি পাবে না। আর রাষ্ট্রের যে পুলিশ বা অন্যান্য যে সকল শৃঙ্খলা বাহিনী রয়েছে, তার সঙ্গে সঙ্গে সিভিল সার্ভিস রয়েছে, যারা জুলাই আগস্ট বিপ্লবের সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতিশোধ এবং জিঘাংসার দ্বারা এই যে জুলাই আগস্টে যারা বিপ্লবী, তারা সারা জীবন সন্ত্রস্ত থাকবেন, ভীত সন্ত্রস্ত থাকবেন। তো এটা নিয়ে সরকার এবং বিরোধী দলগুলো একটা টাগ অফ ওয়ারে চলে এসছে। এখন এটার পরিণতি কি হতে পারে সেটা সময় হলে দেখা যাবে, কিন্তু আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করবো শুধু এখানে। অর্থাৎ এই জুলাই সনদ বাস্তবায়ন রাজপথে হবে না সংসদে হবে, আলাদা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে হবে, কারা বিজয়ী হবে সেটা নিয়ে আমি আলোচনা করবো না। আমি শুধুমাত্র যে জিনিসটা আলোচনা করতে চাই তার 1 নম্বর বিষয় হলো জুলাই সনদ। জুলাই সনদের 3 থেকে 4টি পার্ট আছে। অর্থাৎ এই যে সনদটি রচিত হলো, এর আইনগত ভিত্তি কি, এটি রাজনৈতিক পক্ষসমূহ রাষ্ট্র জন্য এই মুহূর্তে কতটা বাধ্যবাধকতা সৃষ্টি করে। এক, যে প্রক্রিয়াতে এটা করা হয়েছে, অর্থাৎ যেভাবে তৈরি করা হয়েছে, যেভাবে স্বাক্ষর নেওয়া হয়েছে, এগুলো সঠিক কিনা। এরপরে এখানে যে সকল শর্ত দেওয়া হয়েছে, এগুলো আমাদের দেশের সাধারণ মানুষ বা আমাদের বিপ্লবের যে ধ্যান ধারণা, গণ অভ্যুত্থানের যে চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধান থেকে শুরু করে প্রচলিত আইন কানুনের সঙ্গে সামঞ্জস্য আছে কিনা। সর্বশেষ হলো যে এটি যেভাবে রাষ্ট্রপতি এটাকে অর্ডিন্যান্স জারি করেছেন, রাষ্ট্রপতিটা পারেন কিনা, আর রাষ্ট্রপতি এটা করেছেন কিনা, আর এটার ফলে কোনো আইনগত ভিত্তি তৈরি হয়েছে কিনা। এই গেল জুলাই সনদের বিষয়। আরেকটা হলো গণভোট। মানে এই যে জুলাই সনদটা গ্রহণ করা হবে, এটাকে আইনগতভাবে ভিত্তি দিতে হবে এবং এটার ভিত্তিতে সব কিছু হবে। এই জন্য ভোটের দুটো অংশ ছিল, একটা হলো গণভোট আর একটা হলো সাধারণ ইলেকশন। তো সেই গণভোটে বলা হয় যে 68% লোক এই গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছে, কাজেই এটা আগে করতে হবে। বিএনপি বলার চেষ্টা করছে এই গণভোট অবৈধ, এর কোনো আইনগত ভিত্তি নাই, ওই সময়তে এটা করা হয়েছে, যারা করেছে জোর জবরদস্তিমূলকভাবে করেছে, এটার কোনো ভিত্তি নেই, আমরা গণভোট মানি না, পার্লামেন্ট এটা এই গণভোট সংক্রান্ত যে ব্যাপার আছে এই বিষয়টা পার্লামেন্ট গ্রহণ করবে না। এখন দেখেন তো কি ঝামেলা হয়ে গেল। যদি গণভোটটাকে অবৈধ ঘোষণা করা হয় বা গণভোটের যে বিষয়টি যদি বর্তমান পার্লামেন্ট গ্রহণ না করে, তাহলে এটা শুধু বাতিল হবে গণভোটের রায় তা নয়, সঙ্গে সঙ্গে গণভোট যারা আয়োজন করেছেন তারা শাস্তির আওতায় আসবেন, তাদেরকে
যাকে বলা হয় রাষ্ট্রদ্রোহ মামলায় জড়ানো হতে পারে, রাষ্ট্রের অর্থ অপচয় থেকে শুরু করে আরও অনেক কিছুতে। ফলে এই গণভোটের সাথে ইলেকশন কমিশন, রাষ্ট্রের প্রধান কর্তা ব্যক্তি থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক এখানে টাকা খরচ করেছে এই গণভোটের পক্ষে। বিভিন্ন ব্যাংক বিমা তারা বিজ্ঞাপন দিয়েছে, সরকারি কর্মকর্তারা গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। সবগুলার চাকরি নিয়ে টানাটানি লাগবে। কিন্তু আপনি যদি আপনার সিভিক সেন্স, কমন সেন্স ধরেন, তাহলে আসলে আমাদের দেশে যে গণভোটের বিধান আছে সংবিধান অনুযায়ী, সেই সংবিধান অনুযায়ী আসলে গণভোট হয় না বা হতে পারে না। যেটা হয়েছে এটা অবৈধ, বেআইনি। আর রাষ্ট্রপতির অর্ডিন্যান্সে কখনো কোথাও গণভোট হতে পারে না, ফলে বিএনপি এখানে রাইট আছে। আবার ওদিকে যে অন্তর্বর্তীকালীন সরকার, যারা নিজেদেরকে একটি বিপ্লবী সরকার মনে করত, তারা যেভাবেই হোক না কেন তারা মনে করেছে যে তারা এই বাংলায় সব কিছু করার অধিকার রাখে, ক্ষমতা রাখে। তো সেই দিক থেকে তারা যেটা করেছে তারা সঠিক কাজটি করেছে। ফলে এটা নিয়ে পার্লামেন্টের বাইরে আগামী দিনে বিরাট একটা কেওয়াস সৃষ্টি হয়ে যাবে। আর এই গণভোট যদি বাদ হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে যে জুলাই সনদ, সেই জুলাই সনদ নিয়েও কিন্তু কেওয়াস সৃষ্টি হবে। আর কেওয়াস সৃষ্টি হলে আবার সেই থার্ড পার্টি, আবার সেই পঞ্চম বাহিনী, আবার সেই ডিপ স্টেট থিওরি, আবার সেই পশ্চিমা শক্তি, আবার আওয়ামী লীগ, আবার দিল্লি, আবার পিন্ডি। কি হবে আমাদের রাজনীতিতে? মনে হচ্ছে যে এত কিছুর পরেও স্বস্তি হয়তো আমাদের কপালে লেখা নেই। সরকারের হানিমুন পিরিয়ড চলছে 35 দিন, কেউ সরকারের বিরুদ্ধে এখন পর্যন্ত কথাবার্তা বলছে না। কিন্তু এই হানিমুন থাকবে না। কালবৈশাখীর ঝড়ের সঙ্গে সঙ্গে, জ্যৈষ্ঠের গরমের সঙ্গে সঙ্গে, আষাঢ়ের প্রবল বর্ষণের সঙ্গে সঙ্গে, শ্রাবণের ঝর্ণাধারার সঙ্গে সঙ্গে আমাদের রাজনীতি পরিবর্তন হবে এবং মুষলধারে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে আমাদের অনেক কিছু চিন্তা, চেতনা, আশা, আকাঙ্ক্ষা সব ভাসিয়ে নিয়ে যাবে। মহান আল্লাহ আমাদের। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? আওয়ামী লীগের যত শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন এই মুহূর্তে তাদের প্রায় সবাই দেশের বাইরে রয়েছেন। আর বাংলাদেশে যারা আছেন, একটা বিরাট অংশ জেলখানাতে আছেন, অন্য অংশ যারা আছেন তারা পালিয়ে আছেন। মূলধারার নেতৃত্ব দিতে পারেন এরকম কোনো মানুষকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মামলা হয়নি, মোকদ্দমা হয়নি, কিন্তু আওয়ামী লীগের 4বার 5বার সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এরকম মানুষও শেখ হাসিনার পতনের পর গত প্রায় 20 মাসের মধ্যে একটি টু শব্দ উচ্চারণ করেননি। তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে বলছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ হবে, অমুক আসতে পারেন, অমুক ভাই আসতে পারেন, তমুক ভাই আসতে পারেন। কিন্তু দুনিয়ার সব মানুষ কথা বললেও ভাই বা ভাবির পক্ষ থেকে কোনো রকম কথাবার্তা বলা হচ্ছে না। অনেকে বলার চেষ্টা করছে যে এরকম বিপদ তো 17 বছর ধরে জামাতের উপর ছিল। কই, জামাত তো মুখ বন্ধ করেনি, তারা জেলে গেছে, জুলুম অত্যাচার সহ্য করেছে, তারপর জেলখানা থেকে বের হয়েছে, বের হয়ে আবার তারা আন্দোলন করেছে, লড়াই সংগ্রাম করেছে, আবার ফেল করেছে। একইভাবে বিএনপির অবস্থা ছিল আরও করুণ। তাদের এক একজনের বিরুদ্ধে 300, 400, 500 করে মামলা। তাদের প্রধান নেতা কারাগারে, বেগম খালেদা জিয়া কারাগারে। দ্বিতীয় প্রধান নেতা যিনি আছেন তিনি দেশের বাইরে ছিলেন। আর সরকারের পক্ষ থেকে এই দুজন নেতাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, শীর্ষ নেতৃবৃন্দ যারা আছে তাদের একটা বিরাট অংশকে সরকার ভয়ভীতি দেখিয়ে আন্দোলন এবং লড়াই সংগ্রাম থেকে দূরে রাখার চেষ্টা করা এবং অনেককে মির্জাফর বেঈমানে পরিণত করার যে মাস্টার প্ল্যান আওয়ামী লীগ করেছিল, তার প্রেক্ষিতে প্রায় 17 বছর ধরে বিএনপি রাজপথে ঘুরে বেরিয়েছে বিচ্ছিন্নভাবে, কিন্তু কখনো দেশ ছাড়া হয়নি। ফলে দীর্ঘকাল পরে হলেও বিএনপি আবার ক্ষমতায় এসেছে। আর যে জামাত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিরূপে স্বীকৃত এবং যে জামাতকে একটি রাজনৈতিক শক্তি হিসেবে যারা কেউ স্বীকারই করতে চায়নি, সেই জামাত এখন দেশের প্রধানতম বিরোধী দল। এবং একই সঙ্গে গত 17 মাস ধরে তারা এমন একটা ভাইব তৈরি করে রেখেছিল যে পুরো দেশ তারা চালাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা চালাচ্ছে, এবং সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচন যেভাবে হোক না কেন সেই নির্বাচনে জামাতই ক্ষমতায় আসবে। তো এই যে জামাত এবং বিএনপির যে সার্ভাইভাল পাওয়ার,
সেই সার্ভাইভাল পাওয়ারের সঙ্গে আওয়ামী লীগের সার্ভাইভাল পাওয়ারের এরকম দুর্দশা হলো কেন? আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে জেলে আছেন। তো এই ঘটনা তো বিএনপির ক্ষেত্রে হয়েছে। আওয়ামী লীগের একটি লোককে এখন পর্যন্ত ক্রস ফায়ারে ফেলা হয়নি। বিএনপির অনেক লোককে ক্রস ফায়ারে ফেলা হয়েছে। বিএনপির অনেক নেতাকে গুম করা হয়েছে, দেশান্তরী করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের কোনো লোককে তো এখনো পর্যন্ত গুম করা হয়নি। কিন্তু আওয়ামী লীগ কেন এত ভয় পাচ্ছে, কেন মাঠে আসছে না? এবং আওয়ামী লীগের সঙ্গে যারা একেবারেই সম্পৃক্ত নয়, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কোনো সময় কখনো বেনিফিশিয়ারি ছিলেন না, এরকম কিছু কিছু লোক মাঝে মধ্যে বিচ্ছিন্নভাবে জয় বাংলা বলার চেষ্টা করছেন, ৩২ নম্বরে যাওয়ার চেষ্টা করছেন, অনেকে জেলে গেছেন। আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে কিছু ভাড়াটিয়ে লোক দিয়ে কালে ভদ্রে সেই জয় বাংলা স্লোগান দিয়ে বিচ্ছিন্নভাবে একটা ফটো সেশন করার চেষ্টা করা হচ্ছে। ১০ জন, ২০ জন, ২৫ জন লোক। আর এআইয়ের মাধ্যমে অতীতের যে মিছিলগুলো রয়েছে, ২০০০, ৩০০০, ৪০০০ যে মিছিলগুলো আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, সেই মিছিলগুলোকে সামনে এনে প্রচার করা হচ্ছে। আজকে যাত্রাবাড়িতে মিছিল হলো, আজকে অমুক জায়গায় মিছিল হলো, ইত্যাদি ইত্যাদি। জাস্ট একটা বোগাস জিনিসের উপর সব কিছু চলছে। দেশের বাইরে যারা আওয়ামী লীগের লোকজন আছেন, তারা মূলত এখন এক গ্রুপ রয়েছে নিয়ানফসি, আর এক গ্রুপ তসবি তাহলিল করছেন, আর এক গ্রুপ মক্কা মদিনা ঘোরাফেরা করছেন, অতিমাত্রা আল্লাহ বিশ্বাসী হয়ে পড়েছেন, এবং কিছু কিছু মানুষ ওয়েব মিটিং করে কাটাচ্ছেন। আর এই বিপদের দিনেও নানা রকম ফন্দি ফিকির করার চেষ্টা করছেন। অনেকে বিএনপির সঙ্গে আত্মীয়তার বন্ধন যাদের আছে বা অন্য কোনো সুযোগ সুবিধা যাদের আছে, সেই আত্মীয়তার বন্ধন তারা সেই রক্ষা করে তারা সেই যাকে বলা হয় বিএনপির সঙ্গে একটা নেগোসিয়েশন করার চেষ্টা করছেন। এরবারে যাদের ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, তারা সেই ব্যবসা বাণিজ্যের বিষয়ে তারা সেই অনেকে ব্যাংকে দেনাদার হয়ে পড়েছেন, অনেকে সর্বস্ব হারিয়ে ফেলেছেন, তারপরে অনেকে রীতিমতো দেউলিয়া হয়ে গেছেন। তারা এই বেঁচে থাকাটাই এখন রীতিমতো নিজেদের কাছে অভিশাপ হিসেবে মনে করছেন। এই অবস্থায় আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? তো বিভিন্ন সমাজে বিভিন্ন জনের কাছে যাই, অনেকে আসেন, দেখা হয়, সাক্ষাৎ হয়। যেহেতু সামাজিক মাধ্যমে কথাবার্তা বলি, টেলিভিশনে কথাবার্তা বলি, লেখালেখি করি, রাজনীতির সঙ্গে জড়িত আছি, শুধু ইলেকশন করিনি, ক্ষমতা রাজনীতি আসলে আমার দ্বারা হয়নি বা হয়তো আগামীতে হবেও না, কিন্তু গণমানুষের সঙ্গে যে সম্পৃক্ততা, যোগাযোগ, এই সংক্রান্ত যে রাজনীতি, সেটা চালিয়ে যাচ্ছি। ফলে মানুষ প্রাণ খুলে আমার সাথে তাদের মতামত শেয়ার করে, অনেক কথা জিজ্ঞাসা করে, অনেক মতামত আমার কাছে তারা বলে যে আপনি যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে, আপনি এই কথাগুলো বলেন। তো এরই ধারাবাহিকতায় অতি সম্প্রতি আওয়ামী লীগ মাইন্ডেড একজন বেশ বুদ্ধিজীবী প্রকৃতির মানুষের সঙ্গে কথা হলো। তো তিনি যেটা বললেন সেটা হলো যে জামাতের বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে তার আলাপ আলোচনা হয়েছে, এবং সেই শীর্ষ নেতা যারা আছেন তারা সেই ভদ্রলোককে এত সুন্দর যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, উপাত্ত দিয়ে বুঝিয়েছেন যে আওয়ামী লীগের রাজনীতি কেল্লাফতে, আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না। তারপর আওয়ামী লীগের অবস্থা মুসলিম লীগের দশা হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা। এবং আমি ওনার কাছে ডিটেলসে জিজ্ঞাসা করিনি। নিঃসন্দেহে সেই ভদ্রলোক ইন্টেলেকচুয়াল লেভেলের একজন মানুষ আওয়ামী লীগের, আর তার সঙ্গে জামাতের যাদের দেখা সাক্ষাৎ হয়েছে তারাও লেম্যান নয়, তারা নিঃসন্দেহে জামাতের ইন্টেলেকচুয়াল, এবং তাদের মধ্যে রাজনৈতিক যে আলাপ আলোচনা হয়েছে সেখানে যুক্তিতর্কের ভিত্তিতে এবং রাজনৈতিক যে দর্শন, দ্য পলিটিক্যাল ফিলসফি, সেই অনুযায়ী আলাপ আলোচনা হয়েছে। এবং সেই আলোচনা দ্বারা আওয়ামী লীগের যে লোকজন আছেন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন যে আয় হায়, এখন কি হবে, আওয়ামী লীগ তো আর টিকবে না, থাকবে না, ইত্যাদি ইত্যাদি। তো তিনি আমার পরামর্শ জিজ্ঞাসা করলেন। তো আমি খুব সেদিন ব্যস্ত ছিলাম, বা কী বলেছি আমার সেটা মনে নাই, কিন্তু আজকের এই কন্টেন্ট তৈরি করতে গিয়ে আমার কাছে মনে হলো যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা খুবই জরুরি। জরুরি এই কারণে যে আওয়ামী লীগের যে মানুষগুলো খুব বেশি স্বপ্ন দেখছেন, তাদের জন্য বলি যে বিগত যে নির্বাচনটি হয়ে গেল, সেই নির্বাচনে যারা প্রকাশ্যে আছেন তারা সবাই কিন্তু
বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে একটা নেগোসিয়েশন করেছেন। অনেকে বিএনপিকে ভোট দিয়েছেন, অনেকে জামাতকে ভোট দিয়েছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের যে হুকুম ছিল ভোট বর্জন করা কিংবা ভোট না দেয়া, এই আহ্বানে আওয়ামী লীগের কোনো লোক সাড়া দেয়নি, হাতে গোনা অল্প কিছু লোক ছাড়া। বেশিরভাগ লোকই স্থানীয় পরিবেশ প্রতিবেশের সঙ্গে কমপ্লাই করেছে। কমপ্লাই করেছে এই কারণে যে সমাজে তাদের বাস করতে হবে। তারা যদি সেই যারা বিদেশে পালিয়ে আছেন তাদের কথা মতো ভোট না দেন এবং ভোটের পরে বিএনপির লোক কিংবা জামাতের লোক যারা বিজয়ী হবে তারা যদি এসে আওয়ামী লীগের বাড়িতে হামলা করে মামলা দেয়, তাহলে তারা কোথায় যাবে? কাজেই তারা কমপ্লাই করেছে। ইট মিনস আওয়ামী লীগ সম্পর্কে তাদের যে ধরনের একটা দুর্বলতা ছিল, সমর্থন ছিল, সেটা অনেকটা অর্ধেক অংশে কমে গেছে এই ভোটের মাধ্যমে। ২ নম্বর হলো যে অনাভ্যাসে বিদ্যানাশ। দীর্ঘদিন ধরুন আপনি একটা বিষয় চর্চা করছেন না, একটা বিষয় আলোচনা করছেন এবং একটা আপনার সঙ্গের মধ্যে থাকছেন না, তখন আপনি সঙ্গতের কারণে সেই সঙ্গ থেকে আলাদা হয়ে যাবেন। তা আওয়ামী লীগ যে একটা আদর্শ, একটা রাজনৈতিক বিশ্বাস কিংবা আওয়ামী লীগের মানে যে স্লোগানগুলো রয়েছে, সবার সমিতি সেমিনারগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে মানুষ উজ্জীবিত হয়ে সে স্মরণ করে যে আমি আওয়ামী লীগ করি। এটি গত ২০ মাস ধরে চলেনি এবং আগামী ২০ মাস ধরে এই ধরনের কর্মকাণ্ড যদি না চলে তাহলে অনেক মানুষ ভুলে যাবেন যে আওয়ামী লীগ নামক একটি দল আছে। যেভাবে এখন জাতীয় পার্টির অবস্থা হয়েছে, যেভাবে মুসলিম লীগের অবস্থা হয়েছে এবং আরও অনেক পার্টির অবস্থা হয়েছে, সেভাবে আওয়ামী লীগের অবস্থা হতে পারে না, হওয়ার কোনো রিজন নেই। এই দুটো কারণ, অনাভ্যাসে বিদ্যানাশ। ৩ নম্বর হলো যে অভিমান। আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা অভিমান। এখন বাংলাদেশে যারা টিকে আছে তাদের প্রায় সবাই নিরীহ আওয়ামী লীগ। তারা কেবলমাত্র আওয়ামী লীগ করতেন, জয় বাংলা স্লোগান দিতেন, বঙ্গবন্ধুকে ভালোবাসতেন আর শেখ হাসিনাকেও ভালোবাসতেন। তো সেই অর্থে যেটি হলো যে ১৭টি বছর ধরে যারা সারা দেশ লুটপাট করল, যাদের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর রীতিমতো গজব নাজিল হয়ে গেছে, সেই মানুষগুলো প্রায় সবাই তারা দেশের বাইরে নিরাপদে পালিয়ে গেছে। লন্ডন, আমেরিকা, কানাডাতে যার যার অবস্থার মধ্যে অবস্থান থেকে তারা ভালো আছেন, খেয়ে পড়ে আছেন, বউ বাচ্চা নিয়ে আছেন। যাদের ছেলে মেয়ে গুলশান বনানীতে আছে, বিদেশি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারা কেউ খারাপ নেই। কিন্তু যারা বাংলাদেশে আওয়ামী লীগের কোনো সুযোগ নেয়নি গত ১৭ বছরে, তারা কেউ ভালো নেই। ফলে যখন বিদেশে পলাতক অবস্থায় কেউ বড় বড় কথা বলে, হুকুম দেয়, আহ্বান জানায়, এটা করো ওটা করো, তখন তাদের আসলে মেজাজ গরম হয়, অভিমান হয়, কষ্ট হয় এবং কোনো অবস্থাতেই তারা মানে তাদের এই যে পালিয়ে যাওয়া, বিদেশে চলে যাওয়া বা বাংলাদেশে ফেরত আসার যে সাহস না থাকা, এটাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহজভাবে নিচ্ছেন না। এবং এর ফলে যে অভিমান তৈরি হচ্ছে, সেই অভিমানের ফলে আওয়ামী লীগ আগামীতে সারভাইভ করবে, রিভাইভ করবে, বড় কিছু করবে, এটা ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাবে। জামাতের কথা মতো এই যে নেতিবাচক বিষয়গুলো, এগুলোই হবে। ইতিবাচক বিষয়গুলো কি? ইতিবাচক বিষয় হলো কোনো অপশন না থাকা, যেভাবে বিএনপির ক্ষেত্রে এইভাবে হয়েছে। এবছর মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, এর কারণ হলো তাদের কোনো অপশন ছিল না। অপশন ছিল জামাতের লোকজন ভোট দিয়েছে এবং সাধারণ মানুষ চিন্তা করলো যে যদি বিএনপিকে ভোট দেওয়া না হয়, আওয়ামী লীগ মাঠে নেই, জাতীয় পার্টি নেই, তাহলে জামাতের মতো একটি দক্ষিণপন্থী রাজনৈতিক দল যদি চলে আসে, আমাদের দেশেও আফগানিস্তান হয়ে যাবে। ফলে যে যার অবস্থানে থেকে তারা কিন্তু অনেকটা বাধ্য হয়ে বিএনপিকে ভোট দিয়েছে। চলমান অবস্থায় বিএনপি যদি ফেল করে এবং এখন যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থা যদি আরও অবনতি হয়, মানুষজন বারবার শুধু আওয়ামী লীগকে স্মরণ করবে। আর আওয়ামী লীগের সেই পলাতক নেতা যারা আছেন, তাদের মধ্যে এক ধরনের সাহস শক্তি হবে, শখসিয়ত তৈরি হবে। তারা মনে করবে তারা সঠিক ছিল এবং বাংলাদেশ তাদের জন্য কাঁদছে। তারা হুট করে একদিন সদল বলে বাংলাদেশে চলে আসতে পারে। ইট উইল বি অ্যান অ্যাক্সিডেন্ট, জাস্ট লাইক তারেক রহমানের মতো। তারেক রহমান সাহেব এই যে 25 তারিখে, ডিসেম্বর মাসের 25 তারিখে অল অন এ সাডেন তিনি যে চলে এলেন, তিনি নিজেও ভাবতে পারেননি 23 তারিখে, 22 তারিখে যে তিনি এভাবে চলে আসতে পারেন। তো তিনি চলে এসেছেন। তো এইভাবে শেখ হাসিনা চলে আসতে পারেন। বাংলাদেশে তো অসম্ভব বলে কোনো জিনিস নেই। এই কদিন আগে আইসিটি
কোর্ট, সে কী দাপট। এখন আবার দেখা গেল কোর্টের যারা প্রসিকিউটর তারা তাদের অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের এই দেশে আসলে ক্ষমতায় যেতেও দেরি লাগে না, ক্ষমতা হারাতেও দেরি লাগে না, জেলখানায় যেতেও দেরি লাগে না, আবার সিংহাসনে বসতেও দেরি লাগে না। ডিজিএফআই এর সেই ডিজি মামুন খালেদ তিনি গ্রেপ্তার হয়েছেন। কল্পনা করা যায় এর আগে আরও অনেকে ডিজিএফআই এর কর্মকর্তা তারা এই মামলায় পড়েছেন, জেলে গেছেন, চাকরিচ্যুত হয়েছেন, কিন্তু তারপরে ওই চেয়ারটায় বসার পরে তাদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়ে যায়। এবং সে শুধু ডিজি নয়, যে কোনো ওখানে একজন ক্যাপ্টেনের পদে কর্মকর্তা গেলেও সে নিজেকে দেশের রাষ্ট্রপতি মনে করে। তো আবার যখন চাকরি চলে যায় বা ওখান থেকে ট্রান্সফার হয়ে যায় তখন আর তাদের সেই ভাবসাব থাকে না। আমাদের রাজনীতির ক্ষেত্রেও তদ্রূপ। এখন এই রাজনীতিতে যারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তারা যে মাস তিনেক আগেও দুর্দশার চরম মানে যাকে বলা হয় অতলান্তে ছিল, এটা তাদেরকে দেখে বুঝতে পারবেন না। তো কাজেই আওয়ামী লীগ এখন যত দুর্দশাগ্রস্তই থাকুক না কেন, পরিস্থিতি যদি তাদের অনুকূলে চলে আসে, অল অন এ সাডেন দেখবেন তারা হালুম করে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ফেরত আসতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা আছে যে অপরচুনিটি, একটা সুযোগ তাদেরকে আবার ফিরিয়ে আনতে পারে।